ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা জবাব, অপারেশন মিডনাইট হ্যামারের তথ্য জানালো পেন্টাগন। বিশ্বের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী বন্ধে ইরানের পার্লামেন্টে অনুমোদন। ট্রাম্পের বিরুদ্ধে মার্কিনীদের ক্ষোভ, আটকে পড়াদের ফেরাতে ঢাকার উদ্যোগ। সাবেক সিইসি কেএম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ নির্বাচনে অনিয়মের অভিযোগে বাকি দুজনের বিরুদ্ধেও বিএনপির মামলা। শেষ দিনে নিবন্ধনের আবেদন করে শাপলা প্রতীক চাইল এনসিপি। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের আশা, আবারও ইসি পুনর্গঠনের দাবি। প্রধানমন্ত্রী থাকার সর্বোচ্চ সময়সীমা নিয়ে মতৈক্য হয়নি এখনও। দ্রুত জুলাই সনদ তৈরিতে সবাইকে ছাড় দেওয়ার আহ্বান ঐক্যমত কমিশনের। কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। শুধুমাত্র প্রধানমন্ত্রীকে এখানে কেন যেন অ্যাকিউজ করা হচ্ছে যে এটাই এভাবে করতে হবে। জুলাই গণহত্যার বিচার করতে পুরো জাতি ঐক্যবদ্ধ, জানালেন প্রধান উপদেষ্টা। বিচারিক স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক সেমিনারে তুলে ধরলেন সংস্কারের প্রয়োজনীয়তা। উপদেষ্টা পরিষদের 7,90,000 কোটি টাকার বাজেট পাস, আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল। ল্যাবেইড হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় ডাক্তার স্বপ্নিলের প্র্যাকটিসে 5 বছরের নিষেধাজ্ঞা, বিভিন্ন মেয়াদে আরো 12 চিকিৎসকের সনদ স্থগিত। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। অবশেষে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়ালো যুক্তরাষ্ট্র। দেশটির 3 পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বাংকার বাস্টার বোমায় কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ওয়াশিংটনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পরও ইসরায়েল জুড়ে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে ইরান। মধ্যরাতে একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্র। এক সপ্তাহ ধরে চলা নানা জল্পনা কল্পনা আর শঙ্কা উড়িয়ে ইস্পাহান, ফোর্দো এবং নাতানস পরমাণু কেন্দ্রে একযোগে হামলা চালালো যুক্তরাষ্ট্র। পুরো অভিযানই পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি, অংশ নেওয়া আকাশযানগুলোর কোনো ক্ষতি ছাড়াই পুরোপুরি ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, যা একটি অসাধারণ সামরিক সাফল্য। That the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. মার্কিন সেনাবাহিনী ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান এই 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে। আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতাকে ধ্বংস করা। আমি বিশ্বকে জানাচ্ছি যে আমাদের অভিযান অসাধারণ সাফল্য পেয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। That was their specialty. অভিযানে শতভাগ সফলতা নিশ্চিতে ব্যবহার করা হয় বিশেষ বোমারু বিমান B-2 স্পিরিট, যা পৃথিবীতে একমাত্র বাংকার বাস্টার বোমা বহনে সক্ষম। এই বোমা ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলোকে ধ্বংসের সক্ষমতা রাখে। 125টিরও বেশি আকাশযান অংশ নেয় বিশেষ এই অভিযানে। তবে তেহরানের দাবি, আগে থেকেই পরমাণু সরঞ্জাম সরিয়ে নেয় ক্ষয়ক্ষতি হয়েছে সীমিত। হামলার পর ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসায় ভাসাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Congratulations, President Trump. অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প। আপনার নেতৃত্বে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালিয়েছে তা ইতিহাস পাল্টে দেওয়ার মতো। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শাসক গোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য পদক্ষেপ নেয়ার ইতিহাস প্রেসিডেন্ট ট্রাম্পকে মনে রাখবে। এদিকে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানান, তেহরানের জবাবে সকল দায়ভার বহন করতে হবে ওয়াশিংটনকে। এই হামলার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং এই ভয়াবহতার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের। চিরস্থায়ী আর ব্যয়বহুল যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের অবসান ঘটাতেই প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়েছিলেন। তিনি কূটনীতির প্রতি আমাদের প্রতিশ্রুতির অপব্যবহার করে শুধু ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেননি, বরং একজন ওয়ান্টেড যুদ্ধাপরাধীর কাছে মাথা নত করেছেন।
মার্কিন অভিযানের পরপরই ইসরায়েল জুড়ে কয়েক দফায় মিসাইল হামলা চালায় আইআরজিসি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী তেল আবিবের একাধিক আবাসিক এলাকায়। অনিক রহমান, যমুনা নিউজ। অপারেশন মিডনাইট হ্যামার, যেভাবে নিঃশব্দে ইরানে ঢুকে ভয়াবহ তাণ্ডব চালালো মার্কিন বিমান বাহিনী। হামলার 24 ঘণ্টা পর অভিযান নিয়ে চাঞ্চল্যকর একের পর এক তথ্য জানালো পেন্টাগন। 7টি B-2 বোমারু বিমানের পাশাপাশি এতে অংশ নেয় 125টিরও বেশি আকাশযান, যেটিকে ইতিহাসে B-2 বোম্বার দিয়ে চালানো অন্যতম বড় অভিযান হিসেবেও আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। দাবি, 18 ঘণ্টা টানা উড়ে নিঃশব্দে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালিয়ে বিনা বাধায় ইরানি আকাশসীমা ত্যাগ করে মার্কিন বিমানবহর। ঘড়ির কাঁটায় স্থানীয় সময় রাত 2টা। ইরানের আকাশসীমায় এক ঝাঁক মার্কিন আকাশযান, যাদের লক্ষ্য নাতানজ, ফোর্দো এবং ইস্পাহান পরমাণু কেন্দ্র। বহরে রয়েছে 7টি অত্যাধুনিক স্টেলথ B-2 বোম্বার প্লেন, যাদের নিরাপত্তা দিচ্ছে সামনে পেছনে থাকা 100টিরও বেশি আকাশযান। মাঝ আকাশে রিফুয়েলের সুযোগ নিয়ে তেহরানের কাছাকাছি যাওয়ার পর ভাগ হয়ে যায় যুদ্ধযানগুলো। রাডার ফাঁকি দিয়ে পৌঁছে যায় নিজ নিজ গন্তব্যে। নির্দিষ্ট টার্গেটে পৌঁছানোর পর ফেলা হয় একে একে 14টি বাংকার বাস্টার বোমা। অন্তত 2টি বোমা আঘাত হানে ফোর্দো পারমাণবিক কেন্দ্রে, বাকিগুলো ছুটে যায় অন্যান্য স্থাপনার দিকে। শুধু তাই নয়, 30,000 পাউন্ডের বোমাগুলো নিক্ষেপের পরও ইস্পাহান পরমাণু কেন্দ্র টার্গেট করে ডজন খানেক টমাহক মিসাইল ছোড়ে মার্কিন বাহিনী, যার মাধ্যমে পুরোপুরি নিশ্চিত করা হয় অভিযানের সফলতা। পেন্টাগনের দাবি, এত বড় অভিযান পরিচালনার পরও বহরটিকে শনাক্ত করতে পারেনি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। চুপ ছিল তেহরানের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। ফলাফল, কোনো রকমের ক্ষয়ক্ষতি ছাড়াই ইরানের আকাশসীমা ত্যাগ করে মার্কিন আকাশযানগুলো। বিনা বাধায় ইরানের পরমাণু স্থাপনা টার্গেট করে অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করে যুক্তরাষ্ট্র। মধ্যরাতে শুরু হওয়া অভিযানটি চলে সকাল পর্যন্ত। 1 বছর আগে থেকে যার মহড়া মিত্র ইসরায়েলের সাথে একত্রে সম্পন্ন করে মার্কিন সামরিক বাহিনী। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের হামলার জেরে এবার হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা যায় এ তথ্য। রোববার ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু সংস্থার যুক্তরাষ্ট্রের হামলার 24 ঘণ্টা না পেরোতেই এমন ঘোষণা তেহরানের। যে কোনো সময় কার্যকর হতে পারে সিদ্ধান্তটি, জানিয়েছেন আইআরজিসি কমান্ডার ইসমাইল কোসারি। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 21 মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয় সারা বিশ্বে। মোট 20% বা বিশ্বের 1/5 জ্বালানি তেলও পরিবহন করা হয় ইরান নিয়ন্ত্রিত নৌরুটটি দিয়ে, যা বন্ধ হয়ে গেলে মারাত্মক ধসের মুখে পড়বে বিশ্ব বাণিজ্য। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষোভে ফুঁসছে ইরানিরা। যুক্তরাষ্ট্রকে স্পষ্ট ও দৃঢ় জবাব দেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন সাধারণ নাগরিকরা। এদিকে তেহরানে যুক্তরাষ্ট্রের অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন স্বয়ং মার্কিনিরাই। অভিযোগ করেন, সব যুদ্ধের বিপক্ষে থাকার অঙ্গীকার ভঙ্গ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের হামলার পর আরও অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেন যাত্রা শুরু হলো ইরানবাসীর। একদিকে জীবনের ভয়, অন্যদিকে মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা, সব মিলিয়ে মিশ্র অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছেন ইরানিরা। ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষোভে ফুঁসছেন ইরানিরা। ট্রাম্পের বিরুদ্ধে এনেছেন আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের অভিযোগ। সংঘর্ষ চলছিল ইরান ও ইসরায়েলের মাঝে। যুক্তরাষ্ট্র ভুল সিদ্ধান্ত নিয়ে সেখানে হস্তক্ষেপ করেছে। ইরানের পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে গভীরভাবে প্রথমে চিন্তা করা উচিত। উপযুক্ত জবাব ইরান অবশ্যই দেবে। ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার শক্ত জবাব দেয়া হবে বলেও মত ইরানিদের। জাতীয়তাবাদী চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। যুক্তরাষ্ট্রের হামলার জবাব অবশ্যই স্পষ্ট এবং দৃঢ় হতে হবে। আমি কোনো রাজনীতিক নই, কিন্তু আমার জাতিগত পরিচয়ে আঘাত লেগেছে। ট্রাম্প এই হামলার মাধ্যমে ইরানকে জোর করে আলোচনার টেবিলে আনতে চাইছে, কিন্তু তিনি নিজে প্রথমে নিয়ম ভঙ্গ করেছেন। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষুব্ধ স্বয়ং মার্কিনিরাও। নতুন করে আরও একটি যুদ্ধে জড়ানোকে ঠিকভাবে দেখছেন না তারা। ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতির বরখেলাপ করেছেন বলেও ছাড়েন ক্ষোভ। ভীষণ রাগ লাগছে, জানি না কি করব, সন্তানদের কি বলবো। আমরা আসলে কিসের জন্য লড়ছি? এক অপ্রয়োজনীয় এবং পূর্ব পরিকল্পিত যুদ্ধে পাঠানো হলো আমাদের সেনাদের। এটা ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে তো যাই না, বরং বিপরীত।
বেঁধে দেয়া 2 সপ্তাহ সময়ের আগেই ইরানে মার্কিন অভিযানের প্রতিবাদে বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভকারীরা কড়া সমালোচনা করছেন ট্রাম্পের এই সিদ্ধান্তের। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। চলমান উত্তেজনার মাঝেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পারমাণবিক স্থাপনার যুক্তরাষ্ট্রের হামলার পরই এই ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী। এরই মাঝে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। জানিয়েছেন যে কোনো বড় সিদ্ধান্ত নেয়ার আগে রুশ প্রেসিডেন্টের সাথে কূটনৈতিক ও সামরিক অবস্থান নিয়ে আলোচনা করতেই যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের এই হামলার নিন্দা জানিয়ে চলমান অস্থিতিশীলতায় বৈশ্বিক নিরাপত্তার চরম অবনতি ঘটার আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া। এদিকে ইরানকে পরমাণু অস্ত্র সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় উদ্বিগ্ন ঢাকা। এটি নাজুক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করে বাংলাদেশ। সরকারের এই অবস্থান জানিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র শাহ আসিফুর রহমান জানিয়েছেন, দেশটিতে আটকে পড়া বৈধ অবৈধ সব বাংলাদেশিকে ফেরাতে চায় সরকার। আটকে পড়াদের প্রথম দলটি আগামী সপ্তাহে ঢাকা পৌঁছাবে বলেও জানিয়েছেন তিনি। 10 দিন ধরে চলা ইরান ইসরায়েল যুদ্ধে নতুন মাত্রা। শনিবার ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলার মধ্য দিয়ে এই যুদ্ধে আনুষ্ঠানিকভাবে অংশ নিল যুক্তরাষ্ট্র। 2 সপ্তাহ সময় নিলেও কংগ্রেসের অনুমোদন ছাড়াই 3 দিনের মাথায় ট্রাম্প প্রশাসনের এই হামলায় শঙ্কিত সারা বিশ্ব। বিষয়টি নিয়ে উদ্বেগ আছে ঢাকারও। বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। ইতোমধ্যেই নাজুক অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। বৈধ অবৈধ মিলিয়ে ইরানে 12-13 হাজার বাংলাদেশি। এদের মধ্যে তেহরানে ছিলেন 400 জনের মতো। সরকারি ব্যবস্থাপনায় আগ্রহীদের তুরস্ক অথবা পাকিস্তান হয়ে ফেরানোর উদ্যোগ সরকারের। ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে। পর্যায়ক্রমে অন্যদেরও বাংলাদেশে ফেরত আসার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আনুষ্ঠানিকভাবে না বললেও প্রথমে শখানেক বাংলাদেশি ফিরছেন যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা 5 নম্বর সেক্টরের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। উত্তরা পশ্চিম থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন, তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি। এর আগে সাবেক সিইসির উত্তরার বাসায় মব সৃষ্টির চেষ্টা করে একদল লোক। কেএম নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে 2018 সালের ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এক ব্রিফিংয়ে জানিয়েছেন, নিরাপত্তার জন্য সাবেক সিইসিকে আপাতত ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। উত্তরা 5 নম্বর সেক্টরের যে হাউস নাম্বার 29 এবং রোড নাম্বার 1/A, সেটা তার নিজের বাসা এবং সেখান থেকে স্থানীয় জনগণ তাকে নেয় এবং পরবর্তীতে পুলিশ হেফাজতে যায়। পুলিশ হেফাজতে দেওয়ার পর এখন বর্তমানে সে ডিবি হেফাজতে আছে। অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্য কাউকে নির্বাচনে জয় করানোর বিষয়ে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয় শেরেবাংলা থানায়। সংবিধান লঙ্ঘন করে বিগত 3টি বিতর্কিত নির্বাচন হয়েছে। এর জন্য দায়ীদের শাস্তির দাবিতে প্রথমবারের মতো নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে বিএনপি। এর জন্য দায়ী করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 3 সিইসি সহ নির্বাচন কমিশনারদের। তাদের বিরুদ্ধে আলাদাভাবে শেরেবাংলা নগর থানায় মামলাও করেছে দলটি। তবে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে নির্বাচনী অনিয়মের জন্য কমিশনারদের বিরুদ্ধে শাস্তির কোনো বিধান নেই। 2014 সালে একতরফা নির্বাচনের পর 2018 সালে রাতের ভোট ও সবশেষ 24-এ ডামি ইলেকশন। বিতর্কিত এই 3 নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে বিএনপি।
শেখ হাসিনার পাশাপাশি সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার ও সচিব সহ 19 জন ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি। শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য যারা এর সঙ্গে জড়িত আছে তাদের সহ অজ্ঞাত আমরা এফআইআর 19 জনের নাম দেওয়া আছে এবং অজ্ঞাত আরও, এটা তদন্তকারী কর্মকর্তা খুঁজে বের করবে কারা এই কাজগুলো করেছিল। নির্বাচন কমিশনের নির্বাচন বিধিমতো করার ক্ষমতা আছে, সংবিধান লঙ্ঘন করছে এটা করার ক্ষমতা আছে। উনি কমিটি করতে পারেন, ওনার ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালে পাঠাতে পারেন, না করলে তো ওনাদের বিরুদ্ধে তো ব্যবস্থা হবে। বিএনপির অভিযোগ, জাতীয় নির্বাচনে অনিয়ম, কারচুপি এবং পক্ষপাতদুষ্ট আচরণে সরাসরি জড়িত ছিলেন তৎকালীন কমিশন, কিন্তু বিদ্যমান আইনে সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুনির্দিষ্ট ধারা নেই। নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পর শেরেবাংলা নগর থানায় শেখ হাসিনা, সাবেক 3 সিইসি সহ 19 জন এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করে বিএনপির প্রতিনিধি দলটি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। বিকেলে নির্বাচন কমিশনে আবেদন জমা দেন তারা। এ সময় নেতারা বলেন, কমিশনের কাছে শাপলা প্রতীক চেয়েছে দলটি। এছাড়াও শেষ দিনে নিবন্ধনের আবেদন করেছে আরও কয়েকটি নতুন দল। আবারও ইসি পুনর্গঠনের দাবি জানিয়েছে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে জানিয়েছে সরকার। দলীয় প্রতীকে কেউ ভোটে অংশ নিতে চাইলে নিতে হবে ইসির নিবন্ধন। সে আশায় দুপুরের পর নির্বাচন ভবনে আসেন জুলাই আন্দোলনের নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নিবন্ধন আবেদন জমা দেন তারা। প্রতীকের তালিকায় শাপলা, কলম, মোবাইল ফোন জমা দিয়েছে এনসিপি। তবে দলটির আশা শাপলা প্রতীকে নির্বাচন করার। আরপিও অনুযায়ী দল নিবন্ধনের শর্ত পূরণ করেই আবেদন দাখিল করেছে এনসিপি। নেতারা দাবি করেন, জয়ী হয়ে সরকার গঠন করবেন তারা। আবারও দাবি জানান ইসি পুনর্গঠনের। আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ, এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনে যে আবেদন দাখিল করেছে, সেখানে আমরা 3টি প্রতীককে দলের প্রতীক হিসেবে আমরা আবেদন করেছি। নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। বিকেলে জেলা ও উপজেলার কমিটির তালিকা নিয়ে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জমা দেন দলের প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র। প্রবাসী ভোটাধিকারের যে বিষয়টি, সেই বিষয়টি বলেছি। সেখানে জাতীয় নাগরিক পার্টির যে প্রস্তাবনা এর আগেও ইলেকশন কমিশনে এসে দিয়ে যাওয়া হয়েছিল, সেটি সম্পর্কে আমরা আমাদের জোর দাবি জানিয়েছি যাতে প্রবাসীদের ভোটাধিকার যে কোনো মূল্যে রক্ষা করা হয়। এর আগে দুপুরে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ জনজোট পার্টি বাজপা, বাংলাদেশ রিপাবলিক পার্টি বিআরপি, বাংলাদেশ সমতা পার্টি সহ বেশ কয়েকটি দল। সবশেষ হিসেব অনুযায়ী নির্বাচন কমিশনে 2 ডজনের বেশি দল নিবন্ধনের আবেদন জানিয়েছে। গত 10 মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। সে অনুযায়ী দল নিবন্ধনে আবেদন করার সময় শেষ হচ্ছে আজ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না। এই প্রস্তাবের 3টি দল ছাড়া বাকিরা সম্মত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে আনতে উচ্চকক্ষে ক্ষমতার বিন্যাসের পক্ষে অনেক রাজনৈতিক দল। তবে বিএনপি বলছে, একজন স্বৈরাচার হয়েছিল, সেটি মাথায় নিয়ে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেয়া ঠিক হবে না। 2 দিন বিরতির পর আগামী বুধবার আবারও বৈঠকে বসবে দলগুলো। প্রথম ধাপের আলোচনা শেষে দ্বিতীয় ধাপের আলোচনার জন্য 2 জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে ঐকমত্য কমিশন। 5 দিনের আলোচনায় মোটা দাগে 70 অনুচ্ছেদ ও সংসদে নারীদের 100 আসনের প্রস্তাব ছাড়া আর কোনো প্রস্তাবে ঐকমত্যে পৌঁছাতে পারেনি সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো। কমিশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত অনুরোধ যে আরেকটু ছাড় দেওয়ার জায়গায় আসুন, তাহলে আমাদের জন্য সহজতর হবে এই জায়গায় আসা।
এমন বাস্তবতায় রোববার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের পঞ্চম দিনের সংলাপে বসে দলগুলো। যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি দলের প্রতিনিধিরা। আলোচনা হয় বিগত বৈঠকে ঐক্যমত্যে না আসা প্রস্তাবগুলো নিয়ে। শুধুমাত্র প্রধানমন্ত্রীকে এখানে কেন যেন অ্যাকিউজ করা হচ্ছে যে এটাই এভাবে করতে হবে। সংলাপের শুরুতে আলোচনা হয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে। 2 টার্ম বা এক ব্যক্তির জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এমন প্রস্তাবে সিংহভাগ রাজনৈতিক দল একমত হলেও চূড়ান্ত মত দেয়নি বিএনপি। 3টি দল বাদে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে যে সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি তার জীবনকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে। আমাদের প্রস্তাবনা ছিল যে একজন ব্যক্তি 2 বার শপথ নিতে পারবে। এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম, কিন্তু যদি ঐক্যমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ 10 বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে। অনেক ম্যাটিকুলাস আলোচনা হচ্ছে, অনেক ডিটেল পুঙ্খানুপুঙ্খ আলোচনা বিশ্লেষণ হচ্ছে, কিন্তু একদম শেষের দিকে গিয়ে আমরা কোথায় যেন একটা আটকে যাচ্ছি। এটা তো একাধিক আলোচনার পর এইখানে একটা আলোচনা হচ্ছে যে যেখানে সবাই নিজেদের পজিশন থেকে সরেও বৃহত্তর স্বার্থে হাউজের আলোচনা একটা ঐক্যের জায়গায় আসবে, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও 2-3টি দল আসলে আবার তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত তো আমি দেখি না আসলে ঐক্যের কোনো সম্ভাবনা আছে। দুপুরে বিরতির পর আলোচনা হয় সংবিধানের মূলনীতির সংস্কার প্রস্তাবে। 72-এর সংবিধানের মূলনীতির পরিবর্তনে অধিকাংশ দলের মত থাকলেও আপত্তি ছিল সিপিবি সহ বামপন্থী দলগুলোর। মূলনীতির বিষয়ে গণভোটের দাবিও তোলেন কেউ কেউ। এবারের আলোচনা আমরা পরিষ্কার করে এই দলগুলোর পক্ষ থেকে বলেছি, এই 4 মূলনীতির প্রশ্নে আমরা নড়, এইখানে হাত দেওয়া যাবে না। বাংলাদেশের বাস্তবতা, এখানকার ধর্মীয়, সামাজিক এবং জিও পলিটিক্যাল বাস্তবতায় এখানে নতুন করে এই 72-এর মূলনীতি বাদ দিয়ে নতুন মূলনীতি রচনা করতে হবে। আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে 72-এর মুজিববাদী মূলনীতি আমরা রাখার পক্ষে না। ফিফথ অ্যামেন্ডমেন্ট যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছিল অ্যামেন্ডেড, সেইটার সাথে এই নতুন 4টি পয়েন্ট এখানে যোগ করার ব্যাপারে, প্রতিস্থাপন করার ব্যাপারে আমরা একমত হয়েছি। আমরা চাই পঞ্চম সংশোধনীতে যেভাবে মূলনীতিটা উল্লেখ আছে সেই জায়গায় আমরা বহাল থাকতে চাই, এবং সেখানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস আছে, সেখানে ধর্মনিরপেক্ষতা নাই, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করেছি। সভা শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, প্রধানমন্ত্রী পদের মেয়াদকাল ও সংবিধানের মূলনীতির প্রস্তাবে অধিকাংশ দল একমত হলেও পৌঁছানো যায়নি ঐক্যমত্যে। আজকের আলোচনায় বিভিন্ন দলের যে সেন্টিমেন্ট এবং অবস্থা তার প্রতিফলন ঘটিয়ে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রস্তাব হাজির করা হবে। 2 দিন মুলতবির পর বুধবার আবারও বৈঠকে বসবে রাজনৈতিক দলগুলো। আগামী 2 দিন ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক মুলতবি রাখা হয়েছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার বিচার করতে পুরো জাতি ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর এক হোটেলে বিচারিক স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক সেমিনারে তিনি বলেন, জুলাই আমাদের সুযোগ দিয়েছে সভ্যতা তৈরির। বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। ট্রাইব্যুনালে স্বাধীনভাবে কাজ করছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হলো বিচারিক স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক সেমিনার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই জুলাই অভ্যুত্থানের কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। বলেন, গণহত্যার বিচার করতে পুরো জাতি ঐক্যবদ্ধ। অভ্যুত্থানে অংশ নেয়া তরুণদের স্বপ্ন বাস্তবায়নের কথাও বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। To ensure justice for the heinous crimes against the humanity committed during the months of July and August of 2024. Today, the nation stands united in its determination to hold the perpetrators accountable. বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করছে। These tribunals are functioning with full independence, impartiality, and in compliance with due process, necessitating reform so that the judiciary can reclaim its independence, efficiency,
and a process initiated under the leadership of Honorable Chief Justice of Bangladesh and being undertaken by the Ministry of Law and Justice of the interim government. এ সময় তিনি আরো বলেন, বিচার বিভাগের আলাদা সচিবালয় হলে স্বায়ত্তশাসন নিশ্চিত হবে, হস্তক্ষেপ মুক্ত হবে বিচার বিভাগ, নিশ্চিত হবে স্বাধীনতা ও জবাবদিহিতা। The creation of a separate secretariat is a proposal that we cannot walk away from. A separate secretariat would grant the judiciary the structural autonomy to adjudicate without external pressure. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশে 24 ঘন্টায় করোনায় 5 জনের মৃত্যু হয়েছে। একদিনে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন 36 জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় মোট 621 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসেবে শনাক্তের হার 5.80%। 24 ঘন্টায় মারা যাওয়া 5 জনের 4 জন পুরুষ ও 1 জন নারী। এদের মধ্যে চট্টগ্রামে 2, ঢাকা, কুমিল্লা ও রাজশাহীতে 1 জন করে মারা গেছেন। উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে 2025-26 অর্থ বছরের বাজেট। আকার 7,90,000 কোটি টাকা। ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, প্রস্তাবিত বাজেট থেকে 10,000 কোটি টাকা বেড়েছে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ। বাতিল করা হয়েছে কালো বা অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য 5.5%। জুলাই মাস নাগাদ মূল্যস্ফীতি হবে 6.5%। কমানো হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এবং সম্পত্তি হস্তান্তর কর। 16 বছরের বেশি সময় পর এবার সংসদের বাইরে তুলে ধরা হয় 2025-26 অর্থ বছরের বাজেট। কর্মসূচির আওতায় পরিবর্তিত সময়ে আর্থিক টানাপোড়েনের কারণে চলতি অর্থ বছরের চেয়ে বাজেটের আকার কমিয়ে ধরা হয় 7,000 কোটি টাকা। বাজেট প্রস্তাবের 19 দিন পর উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন দেয়া হয় আগামী অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব। পরে সচিবালয়ে সার্বিক দিক তুলে ধরেন অর্থ উপদেষ্টা। সঙ্গে ছিলেন অর্থ সচিব, পরিকল্পনা সচিব এবং এনবিআর চেয়ারম্যান। প্রস্তাবিত বাজেটের পরিবর্তনে নানা দিক তুলে ধরেন উপদেষ্টা। বলেন, বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বরাদ্দ। সামাজিক নিরাপত্তা 81,297 কোটি টাকা ছিল, এটাকে 91,297 টাকা করেছি। 10,000 কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। সমালোচনার মুখে বাদ দেওয়া হয়েছে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ। তবে আগের নিয়মে বাড়তি জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ সাদা করা যাবে। আয়কর, ভ্যাট এবং কাস্টমস খাতে কর কাঠামোর পরিবর্তন তুলে ধরা হয়। পাবলিক ট্রেড কোম্পানির ক্ষেত্রে কমিয়ে ধরা হয়েছে আয়কর। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সম্পত্তি স্থানান্তরে কমেছে কর হার। ভ্যাটের ক্ষেত্রে রিফাইন্ড পেট্রোলিয়াম আমদানিতে কমেছে আগাম কর। এছাড়া বিউটি পার্লার স্থাপনে স্থান ও ভাড়ার উপর এবং বল পয়েন্টে আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। হার্টের রিং এবং চোখের লেন্স আমদানির ক্ষেত্রে আগাম কর আর দিতে হবে না। আপনাদের অপ্রদর্শিত আয়ের আমরা একটা সুযোগ দিয়েছিলাম। সব টাকাই কিন্তু কালো টাকা না, এটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। এখন ওই টাকাটা কি করবে না করবে সেটার ব্যাপার, সেখানে অবশ্য একটা ইম্প্যাক্ট হতে পারে, রিয়েলিস্টরা বলছে। সৌরশক্তি উৎপাদনে সোলার ইনভার্টার আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 1% নির্ধারণ করা হয়েছে। হাসপাতাল যন্ত্রাংশ আমদানিতে ছাড় দেওয়া হয়েছে। দেশের উৎপাদিত টায়ার তৈরির কাঁচামাল আমদানি শুল্ক কমিয়ে নির্ধারণ করা হয়েছে 5%। রপ্তানি প্রণোদনা প্রত্যাহারের তৃতীয় ধাপ আগামী জুলাই মাসের পরিবর্তে কার্যকর হবে আগামী বছরের 1 জানুয়ারি থেকে। 18 লক্ষ ট্যাক্স রিটার্নের মধ্যে যদি 2/3 জিরো ট্যাক্স হয়, তা আপনি চিন্তা করেন ট্যাক্স, তার মানে এই যে 2/3 মানে প্রায় 12 লক্ষ লোক। 12 লক্ষ লোকে 3.5 লক্ষ টাকার উপরে ইনকাম নাই, আপনার বিশ্বাস করে? অধ্যাদেশ জারির মধ্য দিয়ে কার্যকর হবে নতুন বাজেট। সোলার ইনভার্টার এটার উপর 10% ডিউটি ছিল, এটা আমরা কমিয়ে 1% করার প্রস্তাব করেছি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাজেট ঘোষণার পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি অনেক পক্ষের সাথে। তাই সরকার গতানুগতিক জাতীয় বাজেট দিয়েছে, এমন পর্যবেক্ষণ সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। গবেষকরা বলছেন, প্রস্তাবিত আর্থিক কাঠামো টেকসই হবে না। এ সময় সরকার কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে বলে মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। অর্থ সংকটের মাঝেই নতুন অর্থবছরের বাজেট চূড়ান্ত করল বাংলাদেশ। আবারও রাজস্ব আদায়ের বিশাল দায়িত্ব এনবিআরের কাঁধে।
ট্যাক্সেবল ক্যাপাসিটি যেটা আমরা মনে করে ট্যাক্স করব এখানে সেখানে, আপনারা দেখছেন ব্যবসায়িক দিক দিয়ে, ব্যক্তিগত দিক দিয়ে, যার বড় অংশই পরোক্ষ কর নির্ভর। আবার আয়করের বাড়তি চাপ পড়ছে মধ্যবিত্তের উপর। সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকার ঘাটতি নিয়ে অর্থবছর শেষ করতে যাচ্ছে রাজস্ব বিভাগ। উত্থাপন করা হয়েছে আগামী অর্থবছরের জন্য। রোববার সিপিডি সংলাপে উঠে আসে এই বিতর্ক। গবেষকরা বলছেন, এনবিআর এর চলমান কাঠামোতে রাজস্ব ঘাটতি মেটানো সম্ভব না। প্রশ্ন আছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল নিয়েও। অর্থ নাই, কারণ রাজস্ব আহরণের দুর্বলতা রয়েছে। তারপরে আমাদের যে সামগ্রিকভাবে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সেটার যে চাহিদা সেটাও পূরণ করা যাচ্ছে না। ব্যক্তি খাতের বিনিয়োগ সেখানে একেবারে স্থবির অবস্থা রয়েছে। ভ্যাট, সেলস ট্যাক্স, এক্সাইজ ডিউটি থেকে শুরু করে এগুলোতে যেগুলো সাধারণ মানুষের উপর পড়ে, আর মাত্র 1/3 হলো আমাদের ডাইরেক্ট ট্যাক্স। কিন্তু বাজেটের যে দর্শন, যে কারণে এই বাজেট প্রণয়ন করা শুরু হয়েছিল কয়েক শতক আগে, সেটা মূল দর্শন হলো পুনর্বন্টন। আর্থিক খাতে কেলেঙ্কারির হোতাদের গ্রেপ্তার বা শাস্তি না হওয়ার সমালোচনা করেন বিটিএমএ সভাপতি। বলেন, কঠোর হতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। সেগ্রিগেট করেন, লুটিং এর টাকা আলাদা করেন, আর এটার জন্য দায়ীকে তাদের চিহ্নিত করেন, দৃষ্টান্তমূলক পানিশমেন্ট মেজার আনেন। তাইলে গোয়িং ফরওয়ার্ড আগামী দিনে ভয় পাবে মানুষ। আপনার কই একটা ব্যাংকের কর্মকর্তা তো এখন পর্যন্ত জেল হয়নি, একটা গ্রাহকেরও জেল হয় নাই। এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, গায়েবী মামলার সংস্কৃতি ব্যবসা ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে। অন্যদিকে বাজেটের নতুনত্ব নিয়ে প্রশ্ন তোলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। যেই সরকারটির কোনো নিশ্চয়তা থাকে না এবং যেই সরকারটি ইনডেফিনিট পিরিয়ডের দিকে যায়, সেই সরকার কখনোই বাণিজ্য, ব্যবসা, অর্থনীতির জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসে না। এই সরকারের মধ্যে একটা পিকুলিয়ার সিনড্রোম দেখতে পাচ্ছি, যেটাকে আমি একটু আনচ্যারিটেবলি বলবো একটা নিউ ফর্ম অফ কুম্ভকর্ণ সিনড্রোম, লিসেনিং উইদাউট রেসপন্স। প্রচুর লিসেনিং, সবাই নয়, প্রাইভেট সেক্টরকে হয়তো শুনছে না, বাট রেসপন্স উইদাউট রেসপন্স। প্রতি বছর জাতীয় বাজেটের মধ্যমেয়াদী সংশোধনের সুপারিশ গবেষকদের। উত্থাপন করা হয়েছে আগামী অর্থবছরের জন্য। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সমমনা দলগুলোকে লন্ডন বৈঠকের আলোচনায় সারসংক্ষেপ জানিয়েছে বিএনপি দলের চেয়ারপারসন। গুলশান কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে লিয়াজু বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, লন্ডন বৈঠকের পর নির্বাচনের টানেলে বাংলাদেশ। এখন এটা কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। যুগপৎ আন্দোলনের বিষয়টা সামনের দিকে আমরা কিভাবে অগ্রসর হব এই বৈঠকের পর। এই বৈঠকে তো সকলেই সন্তুষ্ট যে কি আমরা একটা নির্বাচনী সময়ের মধ্যে ঢুকেছি, নির্বাচনী টানেলের মধ্যে প্রবেশ করেছি, এবং এটাকে আমরা সবাই মিলে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এইগুলোই মূলত আলোচনা হয়েছে, এবং সবাই লন্ডন বৈঠকের উপর সন্তুষ্টি প্রকাশ করেছে। ল্যাবিড হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসক মামুন আল মাহতাব স্বপ্নিলের সনদ 5 বছরের জন্য স্থগিত করেছে বিএমডিসি। আগামী 5 বছর চিকিৎসা পেশায় যুক্ত থাকতে পারবেন না তিনি। শনিবার সংস্থার সাধারণ সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছে। এছাড়া বিভিন্ন মেয়াদে আরও 12 চিকিৎসকের সনদ স্থগিত করা হয়েছে। রাহিব রেজা 2024 সালের 15 ফেব্রুয়ারি অ্যান্ডোস্কোপি করাতে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে যান। চিকিৎসক ছিলেন মামুন আল মাহতাব স্বপ্নিল। অ্যান্ডোস্কোপির এক পর্যায়ে রোগীর অবস্থার অবনতি হয়, নেওয়া হয় আইসিইউতে। 19 ফেব্রুয়ারি মারা যান 31 বছরের রাহিব। এই ঘটনায় তোলপাড় হয় সারা দেশে। চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাহিবের পরিবার অভিযোগ দেয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে। শুনানি শেষে বিএমডিসির সাধারণ সভায় ডাক্তার স্বপ্নিলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় কাউন্সিল। 5 ইয়ার্সের জন্য এটা স্থগিত করা হয়েছে রেজিস্ট্রেশন। এটা কালকে কাউন্সিল, এরপর থেকে ওনার দিকে নোটিশ দিয়ে জানানো হবে, এরপরে সেটাই হবে। এই 5 বছর উনি কোনো প্র্যাকটিস করতে পারবেন না, আদার অ্যাক্টিভিটিস গুলো বানিয়ে থাকবে আর কি। উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীর স্বাস্থ্য পরীক্ষা না করে এবং অ্যানেস্থেসিওলজিস্ট না থাকা সহ বেশ কিছু অভিযোগের প্রমাণ পেয়েছে বিএমডিসি। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে উঠে আসে একদিনে 72টি অ্যান্ডোস্কোপি করেন ডাক্তার স্বপ্নিল।
যেটা হাই রিস্ক পেশেন্ট ছিল ওইটাকে ওনারা সেভাবে আমলে নেন নাই। প্রি-অ্যানেস্থেটিক চেকআপটা প্রপারলি হয়নি। রিসাসিটেশন যেটা কোনো অ্যানেস্থেটিস্ট ছিল না এন্ডোস্কোপি রিকভারি রুমে, রিসাসিটেশন ম্যানেজমেন্টটা কমপ্লিট হয়নি। ওভারঅল সেই জন্য পেশেন্ট তো অনেকগুলো বেশি মারা গেলেন। হাইপোক্সিক এনকেফালোপ্যাথি, অ্যাসপিরেশন নিউমোনিয়া, সেপটিক শক, মাল্টি অর্গান ফেলিওর সবকিছুই ছিল আর কি। ডাক্তার স্বপ্নিল ছাড়াও আরও 13 চিকিৎসকের বিএমডিসি সনদ 6 মাস থেকে 4 বছর পর্যন্ত স্থগিত করেছে কাউন্সিল। এই সময়ে রোগী দেখতে পারবেন না তারা। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।